এই ভিডিওতে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় পর্ব। এখানে তাপগতিবিদ্যার ধর্ম, প্রক্রিয়া এবং চক্র সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে জানবো আমরা তাপগতিবিদ্যার ধর্ম। যে বৈশিষ্ট্যগুলো কোনো সিস্টেমের ভৌত অবস্থা বর্ণনা করে সেগুলোকে বলা হচ্ছে তাপগতিবিদ্যার ধর্ম। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে তাপমাত্রা, আয়তন, চাপ। এগুলো হলো তাপগতিবিদ্যার ধর্ম। এই ধর্মকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সংকীর্ণ ধর্ম, আর একটা হচ্ছে ব্যাপক ধর্ম। তো সংকীর্ণ ধর্ম কাকে বলবো? যে ধর্ম সিস্টেমের ভর বা পরিমাণের উপর নির্ভর করে না, তাকে বলা হচ্ছে সংকীর্ণ ধর্ম। উদাহরণ হিসাবে বলা হয় তাপমাত্রা, চাপ, ঘনত্ব ইত্যাদি। আর ব্যাপক ধর্ম কোনগুলো? যেগুলো সিস্টেমের ভর বা পরিমাণের উপর নির্ভর করে। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে ভর, আয়তন, শক্তি ইত্যাদি। এবার নেক্সট যেটা তার হলো সেটা হচ্ছে অবস্থা। একটি সিস্টেম অপারেশন করতে সিস্টেমের অবস্থা হলো কোনো নির্দিষ্ট একটি মুহূর্তে ধর্মগুলির যে মান, সেই মানটাকেই বলা হচ্ছে ওই সিস্টেমের অবস্থা। তো এই মানগুলোর পরিবর্তন হলে সিস্টেমের অবস্থার পরিবর্তন হবে। তো আহ, কিরকম আমরা একটা চিত্রসূচক দেব। মনে করি একটা পাত্র রাখা আছে, একে বার্নার দিয়ে উত্তপ্ত করা হচ্ছে। এর মধ্যে জল আছে। তো 5 মিনিট উত্তপ্ত করা হলো। তো এর মধ্যে দিয়ে আমরা এর ভৌত অবস্থাকে কি দেখছি? আহ, তাপমাত্রা দেখছি, তাপমাত্রা, চাপ, আয়তন, এগুলো দেখছি। আরো কিছু হতে পারে। তো প্রথমে মনে করি আহ, আহ, যখন উত্তপ্ত করার আগে এর তাপমাত্রা হচ্ছে, জলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। আর চাপ ছিল হচ্ছে 5, মনে করি ওইটা সামথিং 5 পাস্কাল। আর আয়তন মনে করলাম 2 লিটার। ঠিক আছে। তো 5 মিনিট উত্তপ্ত। তো এটা হলো আহ, এই সময়ের, এই সিস্টেমের অবস্থা। এটা হচ্ছে এই সময়ে, মানে মনে করি টি, মানে সময় t = 0 সেকেন্ড, এই সময়ের অবস্থা। এবার 5 মিনিট পরে উত্তপ্ত করা হলো, t = 5 সেকেন্ড। উত্তপ্ত করার পর হলো এর দাঁড়ালো তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। চাপের মনে করি পরিবর্তন হলো 5.1 পাস্কাল। আর আয়তন বেড়ে দাঁড়ালো 2.5 লিটার। তো 5 সেকেন্ড পরে হলো এটা অবস্থা। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মগুলোর যে মান, সেটাই হলো ওই সিস্টেমের অবস্থা ওই সময় সাপেক্ষে। এরপর হলো পাথ। সিস্টেম যে ধারাবাহিক অবস্থাগুলোর মাধ্যমে অতিক্রম করে, সেই অবস্থাগুলোকে যদি আমরা যোগ করি, তো যে রেখা পাবো বা যে পথ পাবো সেটাই হলো পাথ। তো কিরকম এই যে এখানে আমরা ওই যে সিস্টেমটা করেছিলাম, তো সেম একইভাবে আমি হিট করছি। এর মধ্যে আহ, জল আছে। তো প্রথমে t = 0-তে কি হলো? তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, p = 5 পাস্কাল, v = 2 লিটার। ঠিক আছে। t
ফাইভে দাঁড়ালো তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, পি ইকাল টু 5.2 পাস্কাল, ভি ইকাল টু 2.1 লিটার। আবার টি ইকাল টু 10-এ দাঁড়ালো টেম্পারেচার টি ইকাল টু 50 ডিগ্রি সেলসিয়াস, পি ইকাল টু 5.9, 5.6 মনে করি এটা, ভি ইকাল টু 2.5। তো এইভাবে প্রসেসিংয়ের প্রত্যেকটা অবস্থা যদি আমরা লেখচিত্রের সাহায্যে করি, তো মনে করি এখানে একটি অবস্থা দাঁড়ালো, এরপরে এখানে অবস্থা, এখানে অবস্থা, তো এগুলো যদি যোগ করি, তো যে পথ বা যে রেখা পাবো সেটা এটাই হলো হচ্ছে পথ। পথ বলা হয় এটাকে, পথ বা পাথ বলা হয়। এবার প্রক্রিয়া, যখন ওই পাথটাকে সম্পূর্ণভাবে নির্দিষ্ট করা হয়, মানে কোনো একটা নির্দিষ্ট প্রক্রিয়া দ্বারা করা হয়, তখন মানে নির্দিষ্ট প্রক্রিয়া দ্বারা নির্দিষ্ট করা হয়, তো সেই পথটাকে বলা হচ্ছে প্রক্রিয়া। মনে করো যদি বলা হয় যে এটা এই যে প্রক্রিয়াটা আছে সেটা হলো প্রেসার, চাপ ধ্রুবক, আয়তন ধ্রুবক, বা তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, মানে নির্দিষ্টভাবে, মানে একটা প্রসেসটাকে ভেরিফাই করা হচ্ছে এই পাথটাকে, সেটাই হচ্ছে প্রক্রিয়া। এবার চক্র, একটি তাপগতীয় চক্র হলো একটি প্রক্রিয়ার সমষ্টি যেখানে সিস্টেম আবার তার প্রাথমিক অবস্থায় ফিরে আসে। এক্ষেত্রে কি হয়, প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থা একই হয়, তো সেটাকে বলেছে চক্র। কিরকম চক্রটা, আহ তো এইভাবে যদি অবস্থাগুলো পরিবর্তন হতে থাকে, মনে করি এখানে একটা অবস্থা পরিবর্তন হলো, এইখানে 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 অবস্থা পরিবর্তন হতে 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 এগুলোকে যদি যোগ করি, যোগ করতে 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 আবার যদি সেই এইখানে যে স্টার্ট হয়েছিল, তো এটা হচ্ছে প্রাথমিক, আবার এখানেই শেষ, মানে প্রথম থেকে শুরু হয়ে আবার প্রথম অবস্থাতেই ফিরে আসলো, তো এটাই হলো চক্র। তো এখানে আমরা কতগুলি প্রসেস জানবো, যেমন হচ্ছে একটি প্রসেস হলো কোয়াসিস্ট্যাটিক প্রসেস। এই প্রক্রিয়াটি ধারাবাহিক সমস্যা, মানে এখানে প্রত্যেকটা অবস্থাটি সাম্যাবস্থায় থাকে এখানে, এবং খুব ধীর গতিতে হয়, এখানে কোনো রকম শক্তির অপচয় বা হয় না। এই ধরনের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কোয়াসিস্ট্যাটিক প্রসেস। এবার হচ্ছে প্রত্যাবর্তনযোগ্য প্রক্রিয়া। তো প্রত্যাবর্তনযোগ্য প্রক্রিয়াটা হচ্ছে কি, এটা হলো আদর্শ প্রক্রিয়া। যদি আহ, প্রক্রিয়াটি প্রথমে সোজা পথে যায়, আবার যদি বিপরীত দিকেও আসে, তো যে অবস্থা থেকে শুরু করেছিল আবার একই অবস্থাতেই যদি ফিরে আসে, তো সেই ধরনের প্রক্রিয়াগুলো হলো প্রত্যাবর্তন প্রক্রিয়া। তো এক্ষেত্রে প্রত্যাবর্তন প্রক্রিয়াতে শক্তির কোনো হ্রাস হয় না। তো আমরা চিত্ত সহকারে দেখব প্রত্যাবর্তন প্রক্রিয়াটা কি। তো মনে করি একটা প্রসেস এই অবস্থা থেকে শুরু করে এই অবস্থাতে আসলো, তো এইদিকে গেল, তো এটা হলো প্রাথমিক, এটা হলো শেষ। তো উল্টো দিকে যদি শেষ থেকে আবার যদি এদিকে যদি আসে, তো যে অবস্থা থেকে প্রাথমিক থেকে শুরু করেছিল সেই অবস্থাতে ফিরে আসে। তো এগুলো যে প্রসেসগুলোর মধ্যে হয়, মানে সোজা বা উল্টো দিক যেদিকেই করা হোক, তো এর প্রাথমিক বা শেষ অবস্থা একই থাকবে। তো এই ধরনের প্রসেসগুলো হচ্ছে প্রত্যাবর্তনযোগ্য প্রসেস। আর অপ্রত্যাবর্তনযোগ্য প্রসেসটা কি, আহ, যেখানে হচ্ছে
প্রক্রিয়াটি যদি সোজা দিক থেকে সোজা যায় আবার থেকে উল্টো দিকে আসে, তো আগের যে প্রাথমিক অবস্থা সেই অবস্থাতে আসবে না। তো কিছু পরিমাণ শক্তির হ্রাস বা বৃদ্ধি কোনো রকম ঘটতে পারে। তো এই ধরনের প্রক্রিয়াগুলো হচ্ছে অপ্রত্যাবর্তনযোগ্য প্রক্রিয়া। তো এখানে ক্ষেত্রে কি হবে, মনে করি সিস্টেমটা যদি প্রাথমিক অবস্থা এখান আর শেষ অবস্থা এখান থেকে গেলে শুরু করে এখানে আসলো, আর এটা যদি এখান থেকে শুরু করে আবার এদিকে আসে, তো ওটা এখানে আসবে না, বা অন্য এদিকে আসতে পারে, কিংবা এদিকে আসতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে। তো এগুলো হচ্ছে অপ্রত্যাবর্তনযোগ্য, যেখানে শেষ এবং সোজা দিকে গেলে একরকম হবে, আবার বিপরীত দিকে আসলে আরেক রকম হবে। তো এই ধরনের প্রক্রিয়াগুলো হচ্ছে অপ্রত্যাবর্তনযোগ্য প্রক্রিয়া।